আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ককরোচ আন্দোলন এটি বর্তমানে একটি ভারতের ইতিহাসের অন্যতম একটি আলোচিত আন্দোলন বলা যায়, যেখানে মাত্র ৫ সপ্তাহের আন্দোলনে ভারতের মতো একটি রাষ্ট্রের শিক্ষামন্ত্রীর পতন ঘটানো হয়েছে। ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের ইতিহাসের এমন আন্দোলন কখনোই হয়নি, যেটাতে আসলে মাত্র ৫ সপ্তাহের মধ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর পতন ঘটানো হয়েছে। আর ভারত স্বাধীন হওয়ার পরে বর্তমান সময়ে যে ভারতের যে রাজনৈতিক সংকট চলছে, এমন রাজনৈতিক সংকটও কোনো সময় ভারতে চলেনি। গত ১৬ বছরে ভারতে যে বর্তমান সরকার আছে, বিজেপি সরকার কিংবা নরেন্দ্র মোদীর সরকার, গত ১৬ বছরে এমন কেউ নেই যে এই সরকারের দ্বারা নির্যাতনের শিকার না হয়েছে, একমাত্র তার সরকারি দলের লোক ছাড়া। যেমন বিরোধী দলের কিংবা সরকারি দলের বিরোধী রাজনীতি করবে, এটা বিরোধী দলের একটি রাজনৈতিক অধিকার। কিন্তু গত ১৬ বছরে ভারতের যে বিরোধী দলগুলো আছে, সেই বিরোধী দলগুলোর রাজনৈতিক অধিকার আসলে ক্ষুণ্ণ করা হয়েছে। তারা ঠিকভাবে রাজনীতি করতে পারেনি, ঠিকভাবে মতামত প্রকাশ করতে পারেনি, ঠিকভাবে তারা তাদের এলাকায় থাকতে পারেনি, এমনকি মিটিং মিছিল পর্যন্ত করতে পারেনি। এমনকি গত ১৬ বছরে এই নরেন্দ্র মোদী সরকার দ্বারা অন্যতম ভাবে অন্যায়ের শিকার হয়েছে মুসলমানেরা বা সংখ্যালঘু ধর্মের মানুষেরা। যদিও এটা আগেও কম বেশি হয়েছে, কিন্তু এই সরকার আমলে একটু অতিরিক্ত হচ্ছে। তার একটি জলযন্ত্র প্রমাণ আপনার চোখের সামনে দেখানো যায়। এই যে কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, যেখানে বিজেপি জয়যুক্ত হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল কংগ্রেসের দল মমতা ব্যানার্জির দল পরাজয় বরণ করেছে। তারপরে কিন্তু অনেকটা এই যে সরকারের আসল রূপ দেখা গেছে, যেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো কর্মী ঠিকভাবে তার এলাকায় থাকতে পারেনি, তার বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে বিজেপি বা শুভেন্দু অধিকারীর লোকেরা বা তার রাজনৈতিক দলের লোকেরা। এমনকি মুসলিমদের উপর তাদের বাড়িঘরে পর্যন্ত হামলা করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, মসজিদে পর্যন্ত একের পর এক হামলা করা হয়েছে। আবারও দিল্লির রাজনীতিতে ফিরা যাক। প্রথমেই বললাম, এই যে বিরোধী দলের যে রাজনৈতিক চর্চা কিংবা তাদের যে আন্দোলন বা বিরোধী আন্দোলনের যে চর্চা, এটা রাজনীতির একটি সৌন্দর্য। কেন তারা আন্দোলন করবে না, রাজনীতি করবে না কিংবা স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে না? কিন্তু নরেন্দ্র মোদী এটা কখনোই মেনে নিতে পারেনি। মাত্র কয়েকদিন আগে কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলার শিকার হয়েছে এই যে কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী, বিশ্লেষকেরাও বলতেছে, এমনকি নরেন্দ্র মোদী নিজেও জানে, ভারতে যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই রাহুল গান্ধী হবে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু তার উপরে কেন এরকম অমানসিক অত্যাচার, পিশাচের মতো অত্যাচার? এটা কখনোই তো ভারতের রাজনীতির অংশ ছিল না। তাহলে ভারতের রাজনীতিতে কেন এরকম নতুন একটি মাইলফলকের সূচনা হলো? এই যে ককরোচ আন্দোলন, এটা কিন্তু দিল্লি থেকে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে, যদিও কয়েকটা রাজ্যে দেখা যায়নি। এই যে কয়েক রাজ্যে এই আন্দোলনগুলো ছড়িয়ে পড়েনি, আপনি ভাববেন না যে সেই রাজ্যের মানুষেরা বিজেপি বা নরেন্দ্র মোদীকে পীর সাহেব এমনটা না। তারা আর আন্দোলনে নামতে পারেনি, ভয়ে নামতে পারেনি। বিজেপির কিংবা সরকারের যে পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের ভয়ে আন্দোলনে যেতে পারেনি। কিন্তু তারাও কিন্তু নরেন্দ্র মোদীর এই সরকারকে পছন্দ করেন। কিন্তু এই যে চোখের সামনে এত এই অমানসিক অত্যাচার, এই যে ককরোচ আন্দোলন, সেটা ছিল প্রথমে ছাত্র জনতার আন্দোলন। সেই ছাত্র জনতার আন্দোলন থেকে পরে এটা সাধারণ মানুষের, গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। ব্যঙ্গাত্মকের মাধ্যমে, এই যে পোস্টার প্লাকার্ড, এগুলোর মাধ্যমে নরেন্দ্র মোদীকে একের পর এক উপস্থাপন করা হয়েছে। গেঞ্জ কিংবা সাধারণ পাবলিক, দেখা গেছে যে পুলিশেরা ব্যারিকেড কিংবা বিভিন্নভাবে তারা এই আন্দোলন দমনের চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে তারা সেটা কুলে উঠতে পারছে না। নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য ছিল এই ৫ সপ্তাহের আন্দোলনে যেভাবে হোক শিক্ষামন্ত্রীর গদিটা টিকাতে হবে। কিন্তু আন্দোলনটা এমন পর্যায়ে চলে গেছে, শিক্ষামন্ত্রীর তো পতন ঘটেছেই, এখন নরেন্দ্র মোদীরও পতন ঘটার পালা। আন্দোলন দেখে নরেন্দ্র মোদীরও পতনের ঘন্টা বেজে যাওয়ার সংখ্যা ঘটেছে। তাই নরেন্দ্র মোদীর কপালে চিন্তার বাজ এই যে, আমি ৫ সপ্তাহ দমন করে শিক্ষামন্ত্রীর গদি টিকাতে পারলাম না, এখন না আমার গদি নিয়ে আবার ভারতের সাধারণ পাবলিক টান দেয়। বিজেপির রাজনীতি করবে কিংবা নরেন্দ্র মোদীর দল নরেন্দ্র মোদীর দলের রাজনীতি করবে, কংগ্রেসের রাজনীতি করবে, তৃণমূল কংগ্রেসের রাজনীতি করবে। এটা তো যার যার রাজনৈতিক অধিকার। কেন
তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে বাধা দেওয়া হয়েছে। কেন রাহুল গান্ধীকে এত ভয়, কিংবা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে এত ভয়? ভয়ের কারণ হলো এই যে, কারণ তারাই তো আসলে মূল লোক, এটার জন্যই তো তাদেরকে ভয়। রাজনীতি করবেন, মুক্তভাবে রাজনীতি করবে, জনগণ যাকে ক্ষমতা ভোট দিবে সেই ক্ষমতায় যাবে। কিন্তু রাহুল গান্ধী এখন মানে তাদের চোখে দুই চোখের বিষে পরিণত হয়েছে। রাহুল গান্ধীকে সবকিছুতে টার্গেট করা হচ্ছে, আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকেই টার্গেট করা হচ্ছে। রাজনৈতিক সৌন্দর্য, এই যে ভারতের যে রাজনীতিটা, এই রাজনৈতিক চর্চাটা ভারতের ইতিহাসে কখনোই ছিল না, যেটা ভারতীয় রাজনীতিতে এখন নতুন ভাবে মাইলফলক করা হয়েছে। এমনকি বিজেপি মানুষরা করছে এই যে উস্কানিমূলক বক্তব্য, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ উস্কানিমূলক বক্তব্য, এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসলে এই যে তাদের নেতাকর্মীকে আরো উগ্র এবং মানে সন্ত্রাসী বা জঙ্গিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। রাহুল গান্ধী তার যেমন নরেন্দ্র মোদী যেভাবে ভারতের রাজনীতি করছে, রাহুল গান্ধী তারও তো অধিকার আছে সে দেশের রাজনীতি করার জন্য। রাহুল গান্ধীর সাথে তার যে পরিবার, গান্ধী পরিবারের অন্য অন্য সদস্যরা আছে, তারা পর্যন্ত সেখানে অত্যাচার জুলুমের শিকার হচ্ছে। অন্যদিকে তাদের যেভাবে অধিকার আছে, মমতা ব্যানার্জির সেভাবেই রাজনীতি করার অধিকার আছে। মমতা ব্যানার্জিকে পর্যন্ত নানাভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভারতের লোকেরা তাদেরকে ভোট দিচ্ছে, সেটার জন্যই তো তারা এভাবে ক্ষমতা আসতে পারছে। কিন্তু এই যে কয়েক মাস আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো, মমতা ব্যানার্জি পরাজিত হলো, কোনো একটা সময়ে এই যারা শুভেন্দু অধিকারীর দলকে বা শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে তারাই পস্তাবে, তারাই আবার তাদের যে প্রিয় দিদি মমতা ব্যানার্জি তার জন্যই আবার মাঠে তারা আন্দোলন করবে। কারণ দিদি বা মমতা ব্যানার্জির সাথে আসলে পশ্চিমবঙ্গের একটি ওতপ্রোত একটা সম্পর্ক দেখা যায়, যেটা শুভেন্দু অধিকারীর সাথে আসলে যায় না। শুভেন্দু অধিকারী তার কথাবার্তাতেই বোঝা যায় তিনি আসলে সন্ত্রাসী রাজনীতি বা সন্ত্রাসের যে রাজনীতির যে মাইলফলক সেটাই আসলে পরিণত করতে চাচ্ছেন। অবশ্যই আমার এপার বাংলা থেকে মনের ভালোবাসা থেকে মানে আমি চাই ভারতে একটি সুন্দর রাজনীতির মাইলফলক হোক, ভারতে একটি সুন্দর রাজনীতির সূচনা হোক, যেখানে কোনো হানাহানি হিংসা থাকবে না, যেখানে সরকারি দল তাদের দায়িত্ব পালন করবে এবং বিরোধী দল তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, বিরোধী দল বিরোধী রাজনীতি করবে। এই সৌন্দর্যটাই ভারতের রাজনীতিতে ফুটে উঠুক। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।